শুরু থেকে সরকার যদি কঠোর হতো এবং আপনি যে ঘটনাগুলো বললেন এগুলো বিরুদ্ধে যদি ব্যবস্থা নেওয়া হতো, তাহলে আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতি আজকে যে রূপ আমরা দেখছি এটিতে যেত না, অনেকে বলছেন। কিন্তু এই যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে সরকারের ভিতর থেকে শক্তি ইন্ধন ছিল। আপনি বলেছেন সরকারের ভিতরে নানামুখী সরকার আছে, প্রবণতা আছে। তো ফলে আপনি কি মনে করেন যে বর্তমান রাজনৈতিক পরিস্থিতির জন্য আসলে সরকারই দায়ী, অথবা সরকারের এই কোন সদিচ্ছার অভাব ছিল এই পরিস্থিতি, বা তারা চাইছে যে এইভাবেই দেশটা চলুক? কেউ কেউ প্রশ্ন করছেন। আমার জায়গা থেকে যদি জিজ্ঞেস করেন, আমি মনে করি যে সরকারের ভিতরে একাধিক সরকার। আমি উদাহরণ আপনাকে দেই। ধানমন্ডি 32 নম্বরে যেদিন বুলডোজার যায়, ওই দিন কিন্তু সরকারের একাধিক উপদেষ্টা তারা সোশ্যাল মিডিয়ায় স্ট্যাটাস দিয়ে বলেছেন আজকে রাত্রে উৎসব হবে। উৎসবটা কি? উৎসবটা হচ্ছে বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত ধানমন্ডি আপনি ঘুরিয়ে দেবেন। আবার তার পরের দিন কিন্তু প্রধান উপদেষ্টা প্রেস রিলিজ দিয়ে, বিবৃতি দিয়ে এটিকে থামানোর কথা বলছে, যদিও তারপরেও থামেনি এবং এটি অনেকদিন কন্টিনিউ করেছে। তাহলে প্রধান উপদেষ্টার যে টোনে কথা বলেছেন বা যে আহ্বান জানিয়েছেন, তার জুনিয়র উপদেষ্টা যারা, তারা সেই কথাটা কিন্তু শোনেননি। এর ভেতর থেকে বোঝা যায় যে একটা সরকারের মধ্যে সমন্বয় ছিল, সমন্বয়হীনতার অভাব ছিল। তারা কি করবেন সেটি ঠিক করতে পারেন। এ পর্যন্ত নিলাম, আপনাকে আসবো আপনার কাছে একটু স্যারের কাছে আসতে চাই। স্যার, আপনি শরীফের বক্তব্য শুনছিলেন, সুন্দর করে বলছিলেন যে সরকারের ভিতরে যে নানামুখী প্রবণতা, চমৎকার করে বলেছে যে সচিবালয় সরকার বনাম রাজু ভাস্কর্যের সরকার বনাম শহীদ মিনারের সরকার, এই যে আমরা মানে মেরুকরণ দেখছি, সেই প্রশ্নটাই আমি আপনাকে করবো না স্যার। এই যে নিপীড়নের বিরুদ্ধে, ধর্ষণের বিরুদ্ধে ছাত্ররা আবার মাঠে নেমেছে, তারা অনেকদিন আগে থেকে উপদেষ্টা পদত্যাগ চাচ্ছে, স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ চাচ্ছেন। তো আপনি কি মনে করেন স্যার যে স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ হলে পরে আইনশৃঙ্খলা পরিস্থিতির একটু উন্নতি ঘটতে পারে, অথবা স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ হলে এই সরকারের এক ধরনের ব্যর্থতা নজির স্থাপন হলো বলে, বা ব্যর্থ হলো বলে এক ধরনের হতে পারে, দায় সরকারকে নিতে হতে পারে? মানে আপনি কি মনে করেন এই দাবির প্রেক্ষিতে আপনার বক্তব্যটা জানতে চাই। দেখুন, পুরো ব্যবস্থাটা যেখানে প্রায় নষ্ট হয়ে গেছে, প্রায় আপনার অচল হয়ে গেছে, সেখানে ব্যক্তি থাকলেই বা কি, না থাকলেই বা, বরং আপনার তার হয়তো বলি বচনের সমস্যা আছে, বাকপটু নন, কিন্তু আফটার অল ইজ এ ফর্মার 3-স্টার জেনারেল। যখন 111 সরকার ছিল সেই সময় তিনি কোয়ার্টারমাস্টার জেনারেল ছিলেন, এবং আমাদের ছাত্রছাত্রীরা তার সামরিক যে যান সেটি আজ সুপার মার্কেটের সামনে পুড়িয়ে দিয়েছিল। তিনি ছিলেন না গাড়িতে, তার কমব্যাট পরা যিনি সৈনিক ড্রাইভ করছিলেন তিনি ছিলেন, তার পরিবারের লোকজন ছিলেন হয়তোবা। এবং ওই ঘটনাটি আপনার পুরো দেশে এমন একটা পরিস্থিতি তৈরি করেছিল যে 3 দিনের মধ্যে দেশ কেঁপে উঠেছিল। এবং খেয়াল করে দেখেন, সেই 111 সরকারের সময় তিনি কিন্তু একেবারেই পর্দার অন্তরালে ছিলেন বলা যেতে পারে। ওই ঘটনাটি ছিল হয়তোবা তার জন্য আই ওপেন। এবার আমাদের 1-স্টার জেনারেল সাবেক নির্বাচন কমিশনার যখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নিলেন মন্ত্রীর মর্যাদায় উপদেষ্টা হিসেবে, 4 দিনের মাথায় তাকে আপনার ধাক্কা খেতে হলো, এবং পরবর্তীতে তার পোর্টফোলিও চেঞ্জ হয়ে গেল। এবং আপনার যে বিষয়টা দৃশ্যমান হলো সেটি হচ্ছে, তিনি আগে যে দায়িত্বে ছিলেন, যে টুপি মাথায় দিয়ে নির্বাচন কমিশনার হিসেবে, সেই টুপি যে তার মাথায় নেই এটা হয়তো ভুলে গেছে। তার ফলে এমন ভাবে কথাবার্তা বলা শুরু করেছেন অ্যাজ ইফ হি স্টিল দ্য ইলেকশন কমিশনার, যেটা স্বরাষ্ট্র মন্ত্রীর মুখে মানায় না। ফলে যা হবার তাই হলো। আমাদের যারা সমন্বয়ক ছাত্র, তাদের পক্ষ থেকে খুব খোলামেলা রাগঢাক না করে তারা বলে ফেললেন যে যেভাবে তাদেরকে বা তাকে বসানো হয়েছে
ঠিক তেমনি ভাবে মুহূর্ত বিলম্ব হবে না তাকে ছুঁড়ে ফেলে দিতে। এই যে ভাষার প্রয়োগ, এটি আপনার যথেষ্ট আপনার অহংবোধ জাগ্রত করার মতো একটা বিষয়। তৎসত্ত্বেও এই অমল ধবল চাকুরি যে কোনো ভাবেই হোক আপনার রক্ষা করতে হবে, সেই চিন্তা থেকে হয়তোবা তাকে এর পরেও পোর্টফোলিও চেঞ্জ করে দেওয়া হয়েছে, তিনি কিন্তু আঁকড়ে ধরে আছেন। তো এই যে ব্যাপারটা, এখানে সেখানে কি বর্তমান সরকার একটা ভুল সিদ্ধান্ত নিয়েছিল নাকি, যে হোসেনকে পরিবর্তন করে? সমস্যাটা হচ্ছে ব্যক্তি নন, প্রতিষ্ঠান এবং ব্যবস্থা। সেই জন্য নজরটা দিতে হবে ব্যবস্থা সংহত করার দিকে। যেখানে যাদের দিয়ে আপনি সেবাটি প্রদান করবেন, সে পুলিশ বাহিনীর মোরাল ভেঙে গেছে এবং প্রচুর পুলিশ সদস্য এখন অ্যাবসকন্ডিং, আর অনেকে আহত নিহত হয়েছেন। সেই বিষয়ে যেই পরিমাণ শূন্যতাটা দেখা দিয়েছে, তৈরি হয়েছে, সেটা কিন্তু সহজে পরিপূরণ হওয়ার মতো নয়। আর পুলিশের কাজ সেনাবাহিনীর কিন্তু হবে না। যার কাজ দেশ রক্ষা করা, বহিঃশত্রুর আক্রমণ থেকে দেশকে রক্ষা করা, তার কাজ, মূল কাজ কিন্তু দেশের অভ্যন্তরে আইন শৃঙ্খলা রক্ষা নয়। তো ফলে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে আপনি 24 ঘন্টা যদি এই 30,000 সৈন্য যারা দায়িত্বরত তাদের ভিজিবলও করে রাখেন, তারা কিন্তু আসলে সেভাবে ডেলিভার করতে পারবেন। তারা সহায়ক ভূমিকাই পালন করছেন, নট বিয়ন্ড। অপারেশন ডেভিল হান্ট আমরা দেখলাম, তো এই ডেভিল হান্ট করার মধ্য দিয়ে পরিস্থিতির উন্নতি ঘটলো না কেন? হবার কথা নয়। আপনি রাষ্ট্রের নাগরিক, তিনি যদি কারান্তরালেও থাকেন তার ভোটাধিকার আছে। সুতরাং তাকে আপনি ডেভিল বলেন, ইবলিস বলেন কিংবা লুসিফার বলেন, এটা আসলে কতটা অ্যাপ্রোপ্রিয়েট সেটা নিয়েও প্রশ্ন তোলা যেতে পারে। একজন সম্মানিত নাগরিককে আপনি যদি এভাবে লেবেলিং করেন, তিনি ব্যক্তিগত জীবনে যদি অন্যায় করে থাকেন, তার জন্য তার যতটুকু ডিউ শাস্তি সেটি তিনি পাবেন। কিন্তু তাই বলে তাকে আপনি এই ধরনের আপনার অ্যাসক্রিপশন যদি দেন, সেটি ইন এ ওয়ে জনগণ ক্ষমতার উৎস এবং রাষ্ট্রের মালিক জনগণ, জনগণের গায়ে এরকমের কুলুপ যদি এঁটে দেন, তাহলে সমস্যা আছে। যেহেতু জনগণ এখনো ক্রিটিক্যাল মাসে রূপান্তরিত হননি, সেই কারণে তারা কিন্তু প্রশ্নটা তুলছেন না। 35 থেকে 40,000 ডেভিলকে ধরা হলো, মানে তাদের ভাষায়। তো তারপরে তো মানে যে অপরাধের পরিস্থিতি উন্নতি হওয়ার কথা ছিল, কিন্তু সেটা না হওয়ার পিছনে কারণ কি? আসলে প্রকৃত অপরাধীরা কি ধরা পড়েনি এই জালে? দেখুন, এই গতকালই তো আপনার হাবিবুল্লাহ বাহার কলেজের উপাধ্যক্ষকে বাসায় ঢুকে কুপিয়ে মেরে ফেলা হয়েছে। আপনার এই যে ঘটনাটি, একটি উদাহরণই তো যথেষ্ট। আপনি বাসায়ও নিরাপদ নন। যদি রাস্তাঘাটে ঘটতে একটা কথা ছিল যে স্ট্রে ইনসিডেন্ট, অন্য কোনো একটা ঘটনার মধ্যে জড়িয়ে আপনি আক্রান্ত হয়েছেন, কিন্তু বাসায়, যেটা আপনার জন্য সবচেয়ে নিরাপদ জায়গা হবার কথা, সেখানেও আপনি নিরাপদ নন। এবং আপনি মহৎ একটি পেশার মানুষ। আমি খোঁজ খবর নিয়ে দেখেছি, তিনি কিন্তু সাবেক সরকারের সমর্থক ছিলেন না। তিনি আপনার ইন্ডিপেন্ডেন্ট মাইন্ডের মানুষ এবং আপনার গত সরকারের সমালোচক ছিলেন। সেই কারণে হি কুড সার্ভাইভ অ্যাজ দি ভাইস প্রিন্সিপাল। সেই লোকও কিন্তু শেষ পর্যন্ত প্রাণ নাশের সম্মুখীন হলেন। সুতরাং বোঝাই যাচ্ছে গভর্নেন্স লেভেল কোথায় গিয়ে নেমেছে। জি, ধন্যবাদ স্যার। আবারও আপনার কাছে আসবো। শরীফুজ্জামান শরীফ, এই যে রাজনৈতিক পরিস্থিতি আমরা দেখছি, কেউ কেউ বলছেন যে এখন এই ফেসবুকে দেখলে আসলে খুব সুস্থ থাকার উপায় নেই। প্রত্যেকটা রিফ্রেশের সাথে এক একটি ধর্ষণের ঘটনার ছবি ভেসে উঠছে, ঘটনার খবর ভেসে উঠছে, এবং এটি আমরা দেখছি যে ফুসে উঠেছে আবার জনগণের একটি অংশ, ছাত্ররা এটি ফুসে উঠেছে। কিন্তু আসলে এর প্রতিকার কি? মানে কেন এটি ধর্ষণের ঘটনাগুলো আমরা বাড়তে দেখলাম, বা এই যে নানা রকম যে ডাকাতি চলছে, মারামারি চলছে, মব যে বিটিং চলছে, এই পরিস্থিতি আসলে মোকাবেলা করার ক্ষেত্রে পুলিশ, স্যার বলছে যে পুলিশ এখন মোরালি ডাউনগ্রেডেড, পুলিশ নাই। সেনাবাহিনীকে আমরা ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে মাঠে মোতায়েন করেছি, আমাদের ডেভিল হান্ট অপারেশন চলছে। তো আর কি করতে পারে? মানে আর সংকটে আসলে কোথায়? এটি কি আসলে
মানে একটু বোঝার চেষ্টা করছি, আপনি রাজনীতি করেন দীর্ঘ সময় থেকে, আপনি সৃজনটা একজন রাজনীতিবিদও ছিলেন, ছাত্র নেতা ছিলেন, যে সংকটটি আসলে কোথায়? এটা নিছক আইন শৃঙ্খলা পরিস্থিতির সংকট, নাকি এটি রাজনৈতিক এক ধরনের তাৎপর্য মাত্রা আছে এই অবস্থার? ধন্যবাদ। আমরা যে সমস্যাটার কথা বলছি, সরকারের শব্দ হচ্ছে, আমরা যে সমস্যাটার কথা বলছি, মানুষ যে সমস্যাটা নিয়ে কথা বলছে, যিনি এই সরকারটা চালাচ্ছেন, এই টিমের লিডার, তিনি কিন্তু আমাদের টোনে কথা বলছেন না। তিনি বিদেশি গণমাধ্যমকে ইন্টারভিউ দিয়ে বলছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের মতোই আছে। সরকারের সর্বোচ্চ জায়গা থেকে যদি জনগণের উদ্বেগের কথা অনুধাবন না করে, জনগণের নিরাপত্তাহীনতার কথা তাদেরকে যদি স্পর্শ না করে, জনগণ যে নিরাপত্তাহীন অবস্থায় আছে এটা যদি এসএসএফ এর গণ্ডির মধ্যে যিনি থাকেন তার একই রকমের বোঝার কথা নয়। কিন্তু তিনি তারপরেও যে কথাটি বলছেন, সারা দেশের মানুষের যে উদ্বেগ, তার বিন্দুমাত্র প্রতিফলন তার কথার মধ্যে, তার সাক্ষাৎকারের মধ্যে, তার আলোচনার মধ্যে নেই। কিন্তু তারপরেও ডক্টর মোহাম্মদ ইউনূস সারা পৃথিবীর সমস্ত মিডিয়াতে যদি বলেন যে দেশের মানুষ খুব সুখে আছে, শান্তিতে আছে, নিরাপত্তার মধ্যে আছে, সেটা কি সত্য হবে? মোটেই না। এখন এই অবস্থার পরিত্রাণের জন্য উপায়টা কি? আপনারা আলোচনা করলেন যে সরকার ডেভিল হান্ট নাম দিয়ে একটা অভিযান চালিয়েছে। বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির 5ই আগস্টের আগে একরকমের ছিল, 5ই আগস্টের পরের প্রেক্ষাপট। 5ই আগস্টের আগে যে সমস্ত হত্যাকাণ্ডগুলো ঘটেছে, বিভিন্ন জায়গায় ছাত্রদের সাথে যুদ্ধ হয়েছে, অনেক শিক্ষার্থী মৃত্যুবরণ করেছেন, সাধারণ মানুষ মৃত্যুবরণ করেছেন, এবং সেই হত্যাকাণ্ডগুলো বা আইন শৃঙ্খলা পরিস্থিতির সেই যে অবনতি, তার জন্য আপনি আওয়ামী লীগকে, আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মীদেরকে, তাদের অনুগত প্রশাসনকে দায়ী করতে পারেন। আবার আওয়ামী লীগের পক্ষ থেকেও সেই ঘটনাটা তৈরি করার জন্য, ক্রিয়েট করার জন্য বাইরের থেকে তৃতীয় শক্তি এসে বা অভ্যুত্থানের পক্ষে যারা ছিলেন তাদের ভেতর থেকে কেউ কেউ জল ঘোলা করেছেন, এই অভিযোগটা আছে। আবার 5ই আগস্টের পরের যে ঘটনাগুলো আপনি দেখেছেন, সেটা মব সৃষ্টি করে মানুষের বাড়িতে আক্রমণ করা, পিটিয়ে হত্যা করা, একজন অসুস্থ পঙ্গু মানুষ তার স্ত্রীর জন্য ওষুধ কিনতে এসেছেন রাজশাহীতে, তাকে পিটিয়ে মেরে ফেলা, এই ধরনের অসংখ্য ঘটনা ঘটেছে। কিন্তু সরকার যে কাজটি করলো সেটা হচ্ছে যে 5ই আগস্টের পরে যারা এই অপরাধের সাথে যুক্ত, মাজার ভাঙ্গা, লুটপাট, চাঁদাবাজি ইত্যাদি, এদের কেউকে ধরলো না, এবং ডেভিল নাম দিয়ে দেখা গেল আওয়ামী লীগের অনুসারী প্রায় 33,000 মানুষকে গ্রেপ্তার করা হয়। গাজীপুরের ঘটনা পর আমরা দেখলাম এটা। আমরা দেখলাম, অর্থাৎ সরকারের ভেতরে আইনের শাসন প্রতিষ্ঠা করার ক্ষেত্রে যে ধরনের নিরপেক্ষতা দরকার, যে ধরনের দৃঢ়তা দরকার, যে ধরনের আন্তরিকতা দরকার, তার কোনোটাই আমি দেখতে পাচ্ছি না। আমি গত জুলাই এবং আগস্টের গণঅভ্যুত্থানে যে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে আওয়ামী লীগের শাসনে, তাদের প্রশাসনের সময়, আমি সেই হত্যাকাণ্ডের বা সেই নৈরাজ্যের বিচার চেয়েছি। কিন্তু আমি এখন এসে দেখতে পাচ্ছি সরকারের মধ্যে বিচার করার থেকে নির্মূল করার একটা প্রবণতা সরকারের মধ্যে আছে।